কারা তাকে হত্যা করলো, এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক ন্যারেটিভ দ্বারা করাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে আসল হত্যাকারী কে এবং আদৌ সে কে, তাকে ধরা হবে কি না। এর মধ্যে আন্তর্জাতিক একটা মানে রয়েছে, সম্পর্ক রয়েছে, অনেক ষড়যন্ত্র রয়েছে। সুতরাং সাগরণীর মতো হাদিও না হারিয়ে যায়, আমার এই ভয়। কিন্তু হাদিকে তো হারাতে দেয়া যাবে না। হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা আইনের আওতায় আনা হয়নি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এর নেপথ্যে কি আছে? হাদির সম্পর্কে বললে আমি খুব ভাবাবেগ হয়ে যাই। কারণ হাদি গুলি খাওয়ার ঠিক 5 দিন আগে আমার কাছে এসে দোয়া নিতে এসেছিল যে আঙ্কেল আমার জন্য দোয়া করবেন, আমি এই আপনার এই এলাকা থেকে আমি দাঁড়িয়েছি। আমি একটা মিষ্টি হাসি দিল আমাকে দেখে। আমি বললাম যে তুমি হাদি, তোমার এই বিপ্লবী কণ্ঠস্বর আমি শুনতে পাই, তো তোমাকে দেখে তো মনে হয় না তুমি এত মিষ্টি মধুরভাবে কথা বলছো, সুন্দর একটা মিষ্টি হাদি। তো এই যখন আমি শুনলাম যে হাদি গুলি খেয়েছে, আমি এই দিন ওই মাত্র 5 দিন আগের ঘটনা আমার মনের মধ্যে হাদি এমনভাবে গেঁথে গিয়েছিল। কিছুক্ষণের আলাপ, আসলে এই ছেলেটি একটা এই ছেলেটি হয়ে উঠতে পারতো। যদি আমি মনে করি জীবিত হাদির চেয়ে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী। কিন্তু কারা তাকে হত্যা করলো, এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক ন্যারেটিভ দ্বারা করাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে আসল হত্যাকারী কে এবং আদৌ সে কে, তাকে ধরা হবে কি না। এর মধ্যে আন্তর্জাতিক একটা মানে রয়েছে, সম্পর্ক রয়েছে, অনেক ষড়যন্ত্র রয়েছে। সুতরাং সাগরণীর মতো হাদিও না হারিয়ে যায়, আমার এই ভয়। কিন্তু হাদিকে তো হারাতে দেয়া যাবে না। হাদি তো যে বিপ্লবী কণ্ঠস্বর জাতির বিবেক হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমরা হাদির যে কে হারাতে দিব না। এবং আমি আশা করি যে দ্রুতই এই হত্যাকারী শুটার ধরা পড়বে এবং আসল ষড়যন্ত্র এর পিছনে নেপথ্য কারণ কি ছিল। একবার একভাবে অনেকে ভাবে, অনেক ন্যারেটিভ তৈরি করে, কিন্তু আসল কি অনেক সত্য কিন্তু অনেক অনেক কঠিন হয়ে যায়, অনেক করুণ হয়ে যায়। আসলে সত্যটা কি সেটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। কেউ কেউ বলছেন নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেইং ফিল্ড নাই, দাবিও করেছেন চরমোনাই পীর রেজাউল করিম সহ আরো অনেকেই দাবি করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে? আমার ব্যক্তিগত যে আমি চিন্তা করি যে নির্বাচন হবে না হওয়ার পিছনে আমি মনে করি অনেকগুলো কারণ আছে। এক হলো, আমি গ্রাম থেকে আসলাম মাত্র, নির্বাচনের আগে যে চায়ের কাপে ঝড় উঠত, সেই একটা হাটে বাজারে একটা নির্বাচনী প্রচারণা, নির্বাচনী আমেজ আমরা লক্ষ্য করেছি অনেকগুলো বছর। এমন কারো মুখে নির্বাচন নিয়ে একটি কথাও শুনতে পাইনি। অর্থাৎ মানুষ নির্বাচন বিমুখ হয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড ঘটছে, কয়েকটি ঘটনা ঘটে গেল। তারপরে আপনি এই যে মানুষের মধ্যে যে একটা অস্থিরতা, অনেক কিছু কাজ করছে, মানুষ এখন নির্বাচন বিমুখ হয়ে গেছে। আর নির্বাচনী পরিবেশ তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, এটা আমি মনে করি। কারো জন্য খুব বেশি দিকে পাল্লা ভারী হয়েছে, কারো দিকে পাল্লা কমে গেছে। সুতরাং পাল্লা তো সমান সমান থাকতে হবে, তাহলেই তো নির্বাচন। আমাদের যে বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, আমাদের যে পরম শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে খুব আনন্দের সাথে, খুব একেবারে উচ্ছ্বাসের সাথে আমরা পরিবার বাচ্চাদের নিয়ে নির্বাচন কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে যাব, ফুর্তিতে আনন্দ ফুর্তিতে ভোট দিব। এমন কি কোনো আনন্দ ফুর্তি মানুষের মধ্যে আছে? নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ভয় যে ভোট দিতে গিয়ে না আবার জীবনটাই হারিয়ে ফেলি। কারণ অস্ত্র উদ্ধার হয়নি, প্রচুর অস্ত্র কিন্তু একেবারে মানুষের হাতে হাতে রয়েছে। সুতরাং এই অবস্থায় তারপরে আমার কাছে অনেকে আসে, অনেক যারা নির্বাচনে দাঁড়িয়েছে, এরা বলে যে ডাক্তার সাহেব আমরা কিন্তু ভয় পাই, কখন আবার গুলি খেয়ে তা আমাদের বিপক্ষ পার্টি কখন গুলি করে মেরে ফেলে, বা কোন আততায় গুলি করে মেরে ফেলে। আমি নিজের নিরাপত্তা নিয়ে খুবই ভীত সন্ত্রস্ত আছি। সুতরাং তারপরে আমি কামনা করি যে নির্বাচনটা অনেক পিছিয়ে যাক। কেন আলী সাহেব, আপনি তো প্রশ্ন করতে পারেন, আপনি তো মাঠে ঘাটে রয়েছেন। কারণ এই যে 2026 সনটা বাংলাদেশের জন্য
অত্যন্ত অত্যন্ত বিপদসংকুল একটি বছর হবে। যেই সরকারি ক্ষমতা আসুক তাকে কিন্তু কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হবে। কারণ এই যে আপনার কপিরাইটটা বসিয়ে দিবে ওষুধের উপরে, মেইনলি প্রধানত ওষুধের উপরে, যে এখন 10 টাকার ওষুধ হয়ে যাবে 70 টাকা বা আরও বেশি। তারপরে আপনার যে জিএসপি প্লাস সুবিধা থেকে আমরা হয়তো বঞ্চিত হব, এরকম অনেক কিছু থেকে আমাদের উপর কিন্তু বোঝা আসবে। আমরা যেই সুবিধাগুলো এখন পাচ্ছি সেই সুবিধাগুলো 2026 কিন্তু পাবো না। এগুলো একমাত্র ফেস করতে পারবেন যে আন্তর্জাতিকভাবে যিনি বাংলাদেশের একটি সম্পদ, সে প্রফেসর ডক্টর ইউনূস। বিভিন্ন দেশের সাথে মেকানিজম করে এই সমস্যাগুলো দূর করতে পারবেন। আমি মনে করি না আর কারো পক্ষে এই 2026-এর যেই সমস্যাগুলি আসবে সেটাকে মোকাবেলা করা সম্ভব হবে। সেজন্য আমি মনে করি অন্তত এটা আমার ব্যক্তিগত ধারণা, হয়তো বা কেউ আমার সঙ্গে একমত হবেন না, 2026টাকে ইউনূস সাহেবের হাতেই রাখা উচিত। এবং ইউনূস সাহেব শুধু রাখলেই হবে না, এই উপদেষ্টা পরিষদের মধ্যে যারা যারা অদক্ষ আছে তাদেরকে বাদ দিয়ে দক্ষ উপদেষ্টা নিয়ে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, উনি তো নিজেও থাকতে যাচ্ছেন না, ওনাকে সরিয়ে একজন দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে দ্রব্যমূল্য কমিয়ে ইউনূস সাহেব যদি 2026 সনটা পার করে দিয়ে যান তাহলে আমার মনে হয় এটা জাতির জন্য ভালো হবে। অনেকে হয়তো আমার এই কথাটাকে বক্র দৃষ্টিতে নেবেন, আমি আশা করি তারা এই ভুল বুঝবেন যে 2026 সনটা যে সরকারি ক্ষমতায় আসবে, যেই দলই ক্ষমতা আসবে তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ 6 মাসের মধ্যে আওয়ামী লীগ ব্যাপকভাবে আন্দোলন শুরু করবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, তখন এটাকে ফেস করা, আমরা লগি বৈঠার আন্দোলন তো দেখেছি আওয়ামী লীগ কত বিভৎস আন্দোলন করতে পারে, তখন এই আন্দোলনের মুখে কিন্তু এই যে সরকারি দল হবে তাকে পালিয়ে যেতে হবে। সুতরাং এটা আমি কামনা করি না, কিন্তু এটাই ঘটবে, এটি বাস্তবতা। ব্যাংক সংক্রান্ত জটিলতায় বাংলাদেশের কোটি কোটি গ্রাহক, এ বিষয়ে অনেকে ভুক্তভোগী আছেন এবং সর্বশান্ত হয়ে গেছে বলা যায়। তো আগামীতে এদের মুক্তির কি উপায় আছে, সরকার কি করবে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ এই যে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংককে একত্রিত করে, যদি এটার কোনো প্রয়োজন ছিল না, একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছে। এটার আজকে গভর্নর সাহেব বলছেন সামনের সপ্তাহ থেকে টাকা পাবে, পরের সপ্তাহে বলছে পরের সপ্তাহ থেকে, এভাবে এখানে 75 লক্ষ গ্রাহক রয়েছে। এই 75 লক্ষ গ্রাহক ভুক্তভোগী, তাদের টাকা আছে কিন্তু তারা টাকা তুলতে পারছে না। অনেকে আছে বিয়ে আটকে আছে, চিকিৎসা করাতে পারছে না, অনেক ঋণ নিয়ে পর্যন্ত চলতে হচ্ছে, অথচ তাদের টাকা আছে। সেই লালন ফকিরের গানটার কথা মনে পড়ে যে এত পানি মেঘনার এত জল, কিন্তু আমি খাওয়ার জল পাচ্ছি না। টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, তারই টাকা, নিজস্ব টাকা ব্যাংকে রয়ে গেছে, কিন্তু তাকে টাকা দেওয়া হচ্ছে না। এখন কোনো রাজনৈতিক দল, যদি বিএনপি অথবা জামাত, দুইটি তো শক্তিশালী দল, যদি ঘোষণা করে যে 75 লক্ষ গ্রাহক, এই ভুক্তভোগী গ্রাহকের আমরা ক্ষমতা এসেই তাদের টাকাটা ফেরত পাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করব, আমি মনে করি এই 75 লক্ষ লোকের সঙ্গে প্রায় 2.5 থেকে 3 কোটি ভোটার জড়িত, এই সলিড ভোটটা তারা পেয়ে যাবে। সুতরাং আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, দয়া করে বিএনপি এবং জামাত আপনারা চিন্তা করুন এই 75 লক্ষ গ্রাহককে যাতে একটি কথা তো আপনারা বলেন না তাদের পক্ষে, এবং এর সঙ্গে কিন্তু 75 লক্ষ গ্রাহকের আপনি তাদের পরিবার দিয়ে ভোটার গণনা করেন তাহলে প্রায় 2.5 থেকে 3 কোটি ভোট, এবং যে দল তাদের পক্ষে সোচ্চার হবে এই 75 লক্ষ গ্রাহকের পক্ষে, তারা আমি নিশ্চিতভাবে বলতে পারি, তারা হয় বিএনপি যদি সোচ্চার হয়, জামাত যদি সোচ্চার হয়, তারা এই 2.5 থেকে 3 কোটি লোক সলিড ভোটটা পেয়ে যাবে এবং তারা জয়ী হবে। তবে এই সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে আমরা ক্ষমতায় এসেই এই 75 লক্ষ এই যে সম্মিলিত ব্যাংকের গ্রাহককে আমরা টাকা ফিরিয়ে দেব। তারা বিশ্বাস করুন আলু সাহেব, তারা খুবই কষ্টে আছে। অনেকে আমাকে কষ্টের কথা তুলে ধরে, আপনি বিভিন্ন চ্যানেলে কথা বলছেন, এই কথাটা মানুষের মানে সরকারের কানে যাতে পৌঁছে, রাজনৈতিক দলগুলোর কানে যাতে পৌঁছে, এই ব্যবস্থা করুন। জামাতের এক নেতা ইব্রাহিম আলাইহিস সালাম নবীর চেয়েও জামাত নেতাদের কুরবানি বড় বলেছেন রংপুরে জামাত নেতা এটিএম আজম খান। আবার বরিশালের আর ফয়জুল্লাহ খান, আপনি অনেকেই অ্যাক্টিভিস্ট, উনি বলেছেন বিড়িতে টান মারো জান্নাতে যাও। এই ধরনের বিষয় জামাত নেতাদের এই ধরনের কথাকে আপনি কিভাবে দেখছেন? আসলে মানে জামাত ইসলামী একটা তো ইসলামিক দল, তার মধ্যে যদি অনেক প্রগতিশীলতা এখন এসে গেছে,
কিন্তু ওনাদের মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা ওই সেই আগেকার মানে ধ্যান ধারণা ওই ত্যাগ করতে পারেনি, সে প্রগতিশীলতা তাদের স্পর্শ করতে পারেনি। কিন্তু আজকে যে বিশ্ব, বাংলাদেশের মানুষের মানসিকতা, এটাকে যদি আমাদের কিছু এই যে এইসব নেতাদের কথা বললেন, এরা যদি ধারণ না করে, লালন না করে, তাহলে কিন্তু এরা ছিটকে পড়ে যাবে। কারণ 4 কোটি নতুন ভোটার যুবক, এরা কিন্তু সেই কাঠমোল্লা গিরি কথা শুনতে চাবে না, এরা ইসলামের আসল কথাটা শুনতে চাবে। কোথায় ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তাদের তুলনা করা যাবে নাকি, এটা তাদের বুঝতে হবে যে অমুক জায়গায় ভোট দিলে আমি জান্নাতে যাব। এসব হাবিজাবি কথা বলে মানুষকে কিন্তু ভোটারদের বিভ্রান্ত করতে হবে। আমি মনে করি জামাত নেতা ডক্টর শফিকুর রহমান আমার জুনিয়র, উনি একজন চিকিৎসক, উনি তো একদম আধুনিক মনস্ক মানুষ, উনি নিশ্চয়ই এইসব লোকদেরকে মানে তাদেরকে ইনহিবিট করবেন, তাদেরকে বলবেন যে এই ধরনের কথা বলো না, মানুষের মানসিকতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নাও। কারণ বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত মানে অনেক কিছু বুঝে গেছে, রাজনীতি কিন্তু একেবারে মানে গ্রাসরুট লেভেলে চলে গেছে। একটা গ্রামের মানুষ, একটা রিক্সা চালকও কিন্তু অনেক সচেতন হয়ে গেছে। বিশেষ করে আমরা 24-এর যে মানে আমাদের যে আন্দোলনের পক্ষে দেখা গেছে যে রিক্সা চালকদের ভূমিকা কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল, তারা রিক্সা মিছিল করেছে এই ছাত্রদের পক্ষে। সুতরাং মানুষকে এই হাবিজাবি কথা বলে বিভ্রান্ত করা যাবে না। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।